এই ফেন্সিডিল কিন্তু ইন্ডিয়াতেও ঔষধ হিসেবে বিক্রি হয়, কিন্তু সেই ঔষধের মধ্যে যতখানি মাদক দ্রব্য থাকে, কোডিন বলে এটাকে, CODINE, কোডিন, যতখানি থাকে এই বর্ডার এলাকা ইন্ডাস্ট্রিতে তার সাথে বেশি কোডিন দেয়, যাতে আপনার নেশাটা তাড়াতাড়ি হয়, অনেক বেশি নেশা হয়। এবং এরা আবার এই ইন্ডাস্ট্রিকে আদর করে ডাকে কটেজ ইন্ডাস্ট্রি। তো সেই কটেজ ইন্ডাস্ট্রি থেকে যে জিনিসগুলো বের হয়, ওই আমি এখন ইন্ডিয়ার কথা বলছি, ইন্ডিয়ার বাজারে যে ফেন্সিডিলের বোতল পাবেন, এই বোতল কিন্তু একই বোতল, ওটার উপরে যে লেবেল লেখা থাকবে একই জিনিস লেখা, উপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কর্ক যেটা দিয়ে আটকায়, এটাও কিন্তু এক, কিন্তু কন্টেন্ট আলাদা, ওর মধ্যে কোডিন বেশি। তো কাজেই যেটা আপনার দেশে আসতেছে সেটা কিন্তু ওইখানে বাজারে পাওয়া যাচ্ছে না, আর ওইখানের বাজারে যেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আপনার দেশে আসতেছে না। কিন্তু এখন কথা হলো আসতেছে কেমনে? এগুলো স্মাগলাররা নিয়ে আসে, চোরে চুরি করে নিয়ে আসে, ডাকাতি করে নিয়ে আসে। আমরা যখন বিদেশ থেকে আসি আমরাও অনেক সময় উইথ প্রেসক্রিপশন, উইদাউট প্রেসক্রিপশন নিয়ে আসি, কিন্তু সবচেয়ে বেশি যারা এর মধ্যে ইনভলভ তারা কিন্তু আমাদের রাজনীতিবিদ। যে কথাটা একটু আগেও বলা হয়েছে, এই কথাটা একটু আগেও আমার পূর্ববর্তীরাও বলেছে, এরা কিন্তু রাজনীতিবিদ। আমি এর সঙ্গে আরেকটা উদাহরণ দেব। একটু আগে ভাই সাহেব চায়নার সম্বন্ধে বলেছে, চায়না সেকেন্ড হাইয়েস্ট ম্যান পাওয়ার রাইট নাও দে হ্যাভ পপুলেশন। এরা কিন্তু একসময় ওই মাদকের উপরেই থাকতো, ওপিয়াম বলে এটাকে, ওপিয়ামের উপরেই তারা থাকতো। আমার মাইকটা কি কাজ করতেছে? এখন কাজ করতেছে? তো আমি চায়নাতে গিয়েছি প্রথম in 1966, তখন 1965-এ পাক ইন্ডিয়া ইন্দো পাক যুদ্ধ হয়েছিল, আপনাদের মনে আছে কিনা? সেই যুদ্ধে একটু যুদ্ধের কথা মধ্যখানে এসে গেল। সেই সময় 1965-এ যে পাক ইন্ডিয়ায় অথবা ইন্দো পাক যুদ্ধ হয়েছিল, সেই সময় ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের চাইতে মিলিটারিলি 8 গুণ বেশি শক্তিশালী ছিল। They are stronger by 8 times more than Pakistan. কিন্তু এরা ছিল ড্রাগ এডিক্ট। Entire Chinese population, over 1 billion people are drug addicts. Think of it. কিন্তু তাদের নেতা চেয়ারম্যান মাও জেতুং, উনি যখন আসলেন, উনি ওনাদের সোশ্যাল রিফর্ম যেটা করেছেন তার মধ্যে প্রথমেই ছিল এই ড্রাগটা বন্ধ করে দেওয়া। এবং আপনি চিন্তা করেন, a huge country, China, more than 1 billion people, সব ড্রাগ এডিক্ট, আর উনি এটা বন্ধ করেছেন। বন্ধ করেছেন। আমি যে 66-এ গেলাম এটা বললাম এই জন্য যে 1966 থেকে শুরু করে আজ পর্যন্ত আমি তো এই গত 50-60 বছরে বহুবার গিয়েছি, বহুবার। তাদের সমাজে অ্যালকোহলিক ড্রিঙ্কস বিক্রি হয়, কিন্তু আমি মাতাল দেখিনি কোথাও। ডিনার বলেন, লাঞ্চ বলেন, ড্রিঙ্ক করার পরে বেহাল দশা হওয়া বা অসংলগ্ন কথা বলা, এটা কিন্তু আমি দেখিনি। এটা কি করে হলো? পলিটিশিয়ানরা এনফোর্স করেছে যে ইউ ক্যান টেক
বাট লিমিটেড। কিন্তু আমরা কিন্তু লিমিটেড নেই না, আমরা নেই নেশা করার জন্যই। আর যারা আমাদের দেশকে ধ্বংস করতে চায়, আমাদের যুব সমাজকে ধ্বংস করতে চায়, তারা তো পাঠাই এই জন্য যে তুমি অল্প খেয়েই ড্রাঙ্ক হয়ে যাও। তো এই সিস্টেমে যদি চলতে থাকে, আমাদের যুব সমাজ যেভাবে এখন তারা এই কি বলে আসক্তিতে ভুগছে, এটা যদি কন্টিনিউ করে, তাহলে ইউ থিঙ্ক অফ অ্যানাদার ফিউ ইয়ার্স সারা দেশে আপনি শিক্ষিত লোক পাবেন না, সারা দেশে আপনি বুদ্ধিমান লোক পাবেন না, আপনি নর্মাল লোকও পাবেন না। আমরা ওই যে জাঙ্কি ড্রাগি ওইসব অবস্থায় আমরা পৌঁছে যাব। সেইটাই তো আমাদের শত্রুরা চাচ্ছে। আর আমরা অন্যের কি হলো না হলো সেটা বড় কথা না, আমার ছেলে মেয়ের কি হলো সেটা তো আমার কাছে সবথেকে বড় কথা। তো আমি যদি আমার ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারি বা সোজা পথে আনতে পারি, আপনিও পারবেন, তাহলে আমরাও এই অভিশাপ থেকে মুক্ত হতে পারি। এই যে বর্ডারের ওই ধারে বার্মা বলেন, ইন্ডিয়া বলেন, আমরা অন্য অন্য কান্ট্রির কথা বলছি না, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্য কমন বর্ডার উইথ আস। এদের সঙ্গে আমাদের গভর্নমেন্টের কথা বলেছেন, আমার হোম মিনিস্ট্রি থাকার কথা বলেছেন। আমরা একাধিক মিটিং তাদের সঙ্গে করেছি যে তোমাদের এই কটেজ ইন্ডাস্ট্রি বন্ধ করতে হবে, ইটস ডেঞ্জারাস ফর আস। কিন্তু তারা সবসময় বলেছে যে এই ধরনের কিছু নাই। আমরা ম্যাপে পয়েন্ট মানে চিহ্নিত করে পয়েন্ট আউট করে মিটিংয়ে সাবমিট করেছি যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আছে। তো ম্যাডাম খালেদা জিয়ার সময় 2001 থেকে 2006 সালে কমে গেছিল, অনেক কমে গেছিল, প্রায় শেষ হয়ে গিয়েছিল। কারণ আমরা দুইভাবে ওদের সঙ্গে আমরা তর্ক করেছি, ওদেরকে চ্যালেঞ্জ করেছি, আবার আমাদের যারা ইম্পোর্টার, এই চোর ডাকাত স্মাগলার, তাদেরকে কন্ট্রোল করেছি, কাজে অনেক কমে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য গত 15-16 বছরে এটা আগে যা ছিল তার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। এখানে শুধু চোর ডাকাত স্মাগলার না, এখানে পলিটিক্যাল লিডার্স, পলিটিক্যাল পার্সন না, পলিটিক্যাল লিডার্স, সিনিয়র লিডার্স, দে আর ইনভলভ ইন ইট। এবং কেন সেটা তো একটু শুনেছেন, এটা একটা ব্যবসা। যেমন সোনা স্মাগলিং হয়, এটা যে নেটওয়ার্ক, কারণ হংকং, সিঙ্গাপুর, ব্যাংকক, ঢাকা, এখান থেকে হয়তো বাইরে যায়। আবার সেরকম এই ড্রাগসেরও কিন্তু একটা নেটওয়ার্ক আছে, ড্রাগসের কিন্তু নেটওয়ার্ক আছে। ঠিক আছে, এদিকে মাইকে অসুবিধা হচ্ছে? ঠিক আছে ঠিক আছে, আমি এটা অফ করে দিই। সাইলেন্ট করে দিলে অফ করে দিই। তো এই ব্যাপারে যে আমাদের অ্যান্টি ড্রাগ সোসাইটি যে পদক্ষেপগুলো নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ দিই। অত্যন্ত সময়োপযোগী এবং এফেক্টিভ পদক্ষেপ তারা নিয়েছে। আমাদের সমাজে অন্যান্য সংগঠন যা আছে, আমাদের সোসাইটি, আমাদের রাজনীতি, সবার দায়িত্ব এটা বন্ধ করার জন্য। এটা যদি বন্ধ না করা যায়, তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই আমরা একটা জাতি হব যে জাতির কোনো মেধা নাই, যে জাতির কোনো পরিচয় নাই, যে জাতি পৃথিবীর কোথাও গিয়ে দাঁড়াতে পারে না। একটা অথর্ব জাতিতে আমরা পরিণত হব। আর এগুলো আসে শুধু একটা পথ, একটা রুট দিয়ে আসে না। এটা কিন্তু বাই সি এটা আসে, বাই এয়ার এটা আসে, বাই ল্যান্ড। এই যে দুইটা দেশের মধ্যে, বার্মা ইন্ডিয়ার সঙ্গে আমাদের বর্ডার ইজ পোরাস। এটা এত হিউজ বর্ডার, এটা তো প্রতি ইঞ্চি বাই ইঞ্চ পাহারা দেওয়া যায় না। তো আপনার বিডিআর এখানে আছে, আপনার আনসার বিডিপি এখানে আছে, মধ্যখানে তো ফাঁকা আছে।
ওরা এখানে আসতে গিয়ে যেখানে আগে ছিল সেই জায়গাটা ফাঁকা। আর এই বর্ডারে যারা এগুলা করে তারা ওদের কাছে বর্ডারটা তো একেবারে হাতের মতো পরিষ্কার, তারা জানে প্রিসাইজলি কোথায় কি আছে না আছে, কিভাবে কি করতে হয়। তো এটা বন্ধ করা সম্ভব। একটা উদাহরণ দিয়ে বলি আমি, এই যে আমাদের গত ঈদ গেল, কোরবানির ঈদ, এই ঈদে ইন্ডিয়া ওয়াজ প্ল্যানিং টু সেল 30 লক্ষ গরু আমাদের কাছে বিক্রি করবে, 30 লক্ষ। কিন্তু আপনার খামারিরা এত গরু রেইজ করেছে যে আপনার গরুর অভাব হয় নাই, আর সরকার এমন কঠোর ছিল যে একটা গরু আসতে পারেনি। তো এটা যদি করতে পারেন, আপনার ওই ইয়েটাও, ওই কি বলে ড্রাগেরটাও পারবেন। এবং বর্তমান সরকার যদিও একটা নন পলিটিক্যাল সরকার, কিন্তু তারা, আমি জানি তারা কিন্তু এ ব্যাপারে অত্যন্ত সচেতন, সজাগ এবং অনেক পরিশ্রম করতেছে। বিশেষ করে আমাদের যে হোম অ্যাডভাইজার জাহাঙ্গীর সাহেব আছেন, জেনারেল জাহাঙ্গীর, উনি কিন্তু পিডিআর এর প্রধান ছিলেন এক সময়। উনি তখন থেকেই জানেন যে কোথায় কি হচ্ছে, বর্ডার কিভাবে ম্যানেজ করা যায়, ম্যানেজ করা উচিত। তো সেই জন্যই আমরা এই বেনিফিটটা পাচ্ছি। এ ব্যাপারে বিশেষ করে আমাদের কামরুল সাহেবের বক্তৃতার পরে কিছু বলার থাকে না। উনি প্রায় সবই কভার করেছেন, ইনফ্যাক্ট সবই কভার করেছেন। তারপরে বাকি বক্তারা যা বলেছেন আমি অনেক নোট নিয়েছি। যদি ভবিষ্যতে আমি এই যদি সেরকম অথরিটি আমার থাকে আর এটার উপরে আমি কাজ করতে পারি, তাহলে আপনাদের এই যে কথাগুলো যেগুলো আমি নোট করে নিয়েছি, এগুলো ইনশাল্লাহ প্রত্যেকটা দিন অনেক দেরি হয়ে গেল, লাঞ্চের সময় হয়ে গেছে। লাঞ্চের সময় বলো না যে হাংরি ম্যান ইজ অ্যান অ্যাংরি ম্যান। আসলে এই ড্রিঙ্কস, এটা মানে এই মাদক, এটা খেলে দুইটা জিনিস হয়। আমার বক্তব্য কিন্তু শেষ হয়ে গেছে। একটা হলো আপনার প্রশান্তি আসে আপনার মনে, আর তৃপ্তি আসে আপনার মনে। তো আপনি এটা খেলে পরে খুব আরাম লাগে, প্রশান্তি, ঠান্ডা, সবকিছু ঠিকঠাক আছে, আর ইউ গেট স্যাটিসফাইড। এই ডেভেলপমেন্টিক পার্টি বলেন, ওয়েস্টার্ন কান্ট্রি বলেন, এরা কিন্তু পার্টিতে ড্রিঙ্ক করে, সেটা হলো সোশ্যাল ড্রিঙ্কিং টু ফিল রিল্যাক্সড। কিন্তু দেয়ার আর পিপল যারা কিন্তু ড্রিঙ্ক করার পরে অ্যাগ্রেসিভ হয়ে যায়, আজে বাজে কথা বলে, অকারণে ঝগড়া করে, যে কারণে পায়পাড়া দিয়ে ঝগড়া করে, এমন খুনোখুনি হয়ে যায়, হত্যাও করে। আর এটার সঙ্গে আমি আমাদের দেশের কথা বলি, গ্রাম অঞ্চলে একজনের, এগুলো পলিটিক্সের কথা, এক পলিটিশিয়ান আর পলিটিশিয়ানকে দমন করবে, সে কি করে, কতগুলো ওই টোকাইকে ফেন্সিডিল খাওয়ায় সন্ধ্যার সময়, খাওয়াই দাও দিয়ে দেখা যায় ওই ওই কোপাই। এগুলো কিন্তু আমি নিজে ইনকোয়ারি করেছি, এবং আই এম টেলিং ফ্রম দা, ওই যে বলে না হর্সেস মাউথ, ইউ ক্যান টেক ইট দ্যাট ওয়ে। তো ওই বাচ্চারা যে ফেন্সিং ডিল খেয়েছে, ও কিন্তু জানে না ও কি করতেছে, ওকে দিয়ে কাজটা করানো হচ্ছে। তারপরে আমাদের সুন্দরবন এলাকা, খুলনা এলাকা, এগুলো কিন্তু যারা স্মাগল করে মাদক বাংলাদেশে নিয়ে আসে, তাদের জন্য অভয়ারণ্য। তারপরে আমাদের চিটাং এলাকা, কিন্তু যেটা কোনো পোর্ট না, কোনো স্পেশাল কোনো জায়গা না, যেমন পটুয়াখালী। পটুয়াখালীতে যে ইলিশ মাছের ট্রলার আছে, ওরা দাদন নেয়। কন্ডিশন হলো যে তোমার পোর্ট নাম্বার এই,
আর ওই যে ইন্ডিয়ান একটা ট্রলার আসবে, তার কোড নাম্বারে মিললে তোমার মাছ সেখানে তুলে দিবা। এইভাবে কিন্তু ইলিশ মাছ ওখান থেকেই চলে যায়, সমুদ্র থেকেই চলে যায় ইলিশ মাছ। কিন্তু কথা হলো, যখন ওই ইলিশ মাছ দিতে রাজি হয় না, তখনই মারামারি হয়। তখন ওই শোনেন জলদস্যু, এটা সেটা জাল নিয়ে গেছে, হত্যা করছে, এগুলো হলো এইসব ঘটনা। আর কিছু লোক আছে, আমি কিন্তু আগেই বলছি,